আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদেরকে আজকের এই অনলাইন ক্লাসে সুস্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকে অনলাইনে আমার প্রথম ক্লাস। তোমাদের নিশ্চয় মনে আছে আমি ফেরদৌসী আমিন, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদেরকে ইউরোপের ইতিহাস পড়াতাম। এই কোর্সটির কোড নাম্বার হলো 23-15-13। 23-15-13। এই কোর্সটির ডিউরেশন হলো 1453 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা জানো এবং ক্লাসেও আমি প্রায়শই বলেছি যে ইতিহাসের কোর্স ডিউরেশনে যে ইয়ারগুলো নির্ধারিত করা হয় সেগুলি সাধারণত বিশেষ কোনো উল্লেখযোগ্য ইয়ার বা সন থাকে। যেমন 1453 সাল, এটা ইউরোপের একটা উল্লেখযোগ্য সন, ইয়ার। কারণ এই 1453 সালে কনস্টান্টিনোপলের পতন হয়। অটোমান তুর্কিদের যে সুলতান ছিল দ্বিতীয় মোহাম্মদ, তার নেতৃত্বে তুর্কিরা এই কনস্টান্টিনোপলের পতন ঘটায়। এখন এই যে পতন ঘটালো, এই পতনের ফলশ্রুতিতে আশেপাশের অঞ্চলগুলোতে এখানকার যেসব জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তারা আশেপাশের অঞ্চলগুলোতে আশ্রয় নেয়। বিশেষ করে ইটালিতে অনেকেই আশ্রয় নিয়েছিল এবং যাবার সময় তাদের বই পুস্তক, বিভিন্ন জ্ঞানগর্ভ দলিল দস্তাবেজ সবকিছু তারা নিয়ে যায় এবং সেখানে বিশেষ করে ইটালির কথাই বলবো যে সেখানে তারা আবার নতুন করে জ্ঞান চর্চা আরম্ভ করে। এবং তাহলে বলা যায় যে এই 1453 সালকে কেন্দ্র করেই এই ইটালিতে যে রেনেসার সৃষ্টি হয়, রেনেসার যুগের সৃষ্টি হয়, এটা এই 1453 সালকে কেন্দ্র করে। আবার বলবো যে 1815 সাল কেন বিখ্যাত? অনেকগুলো কারণেই ইউরোপীয় ইতিহাসে 1815 সাল বিখ্যাত। একটা কারণকে আমি বিশেষভাবে উল্লেখ করব, সেটা হলো ফরাসি সম্রাট নেপোলিয়ান 1815 সালে ওয়াটারলু যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন এবং তাকে আটলান্টিকের মধ্যবর্তী অঞ্চলে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এবং তোমরা জানো যে 1815 সালে কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয় এবং এই শক্তি সমবায় সুদীর্ঘ একেবারে 48 সাল পর্যন্ত, অর্থাৎ 1848 সাল পর্যন্ত সমগ্র ইউরোপের উপরে এরা প্রভাব বিস্তার করেছিল। এদের নেতৃত্বে সমগ্র ইউরোপ চলছিল। এইভাবে আমরা দেখি যে 1453 সাল যেমন খুবই উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তেমনি 1815 সালও অনেক গুরুত্বপূর্ণ। আরো অনেক দিকে গুরুত্বপূর্ণ বলা যায়, কিন্তু আমি এই দুইটার কথাই উল্লেখ করলাম। এখন তোমরা অবশ্যই জানো যে কনস্টান্টিনোপলটা বর্তমান ইস্তাম্বুল, তাই না? তোমরা জানো এই কনস্টান্টিনোপলটা প্রতিষ্ঠিত হয়েছিল রাজা কনস্টান্টাইনের নাম অনুসারে। প্রথমত খ্রিস্টপূর্ব 753 সালে ইটালির যে টাইবার নদী, সেই টাইবার নদীর তীরে রোম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। রোম সাম্রাজ্য বলবো না, রোম নগরী প্রতিষ্ঠিত হয়। এই দুই ভাইয়ের নাম অনুসারে, রোম এবং রামুলাস, এই দুইজনের নাম অনুসারে এই রোম নগরীর পতন হয়। এটা মূলত একটা বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল, কিন্তু গ্রিকদের পতনের পর এটা ইটালি, ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চলে এটা আরো বিস্তার লাভ করে এবং পরবর্তী সময় একটা সময় সমগ্র ইউরোপ, উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার এই সাম্রাজ্য বিস্তার লাভ করে। এভাবে বিশাল সাম্রাজ্য শাসন করার জন্য সুবিধা হচ্ছিল না, বিশাল সাম্রাজ্য সুন্দরভাবে শাসন প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য তখন সম্রাট কনস্টান্টাইন তিনি কি করলেন যে বাইজেন্টাইন অঞ্চলে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন। এই বাইজেন্টাইন অঞ্চলটা
গ্রিকদের একটা উপনিবেশ ছিল এবং এটা কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ছিল। তোমাদেরকে এই কথাটা অনেকবারই বলেছিলাম যে যখন নাকি কনস্টান্টাইন দ্বিতীয় রাজধানীতে অবস্থান করেছিলেন, সেই সময় যে আগের যে রোম নগরী, এটা বিভিন্ন উপজাতীয়দের বারবার আক্রমণের ফলে খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং পরবর্তী সময় অবশ্য অনেক বছর পরে প্রায় 800 খ্রিস্টাব্দের দিকে একজন সালামেন নাকি, তাদের যে মহান যে সম্রাট সালামেন বা চার্লস, তার নেতৃত্বে এটা আবার সংগঠিত হয় এবং পরবর্তী সময় যেহেতু ধর্মের ভিত্তিতে, খ্রিস্টান ধর্মের ভিত্তিতে এই রোম পরিচালিত হতো, সেই জন্য এটাকে বলা হয় পবিত্র রোমান সাম্রাজ্য। আর অন্যদিকে এই যে পূর্ববর্তী যে পূর্বের যে কনস্টান্টিনোপল, এটা কিন্তু অক্ষত থেকে যায় এবং সুদীর্ঘকাল এটা সুশাসন ছিল, সব দিকে অনেক উন্নত হয়েছিল এবং এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছিল। কিন্তু 1453 সালে অটোমান তুর্কিরা এটা আক্রমণ করে এবং এটা পতন ঘটায়। এভাবে কনস্টান্টিনোপলের পতন দিয়ে আমাদের আজকের ইউরোপের ইতিহাসের শুরু। তো আমি তোমাদেরকে প্রথম অধ্যায়টা পড়িয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আধুনিক যুগের সূচনা, আধুনিক যুগের বৈশিষ্ট্য, এবং এর পরবর্তী দ্বিতীয় অধ্যায়টা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে যে রেনেসাঁ বলতে আমরা কি বুঝি, রেনেসাঁর সংজ্ঞা কি, এবং ইটালিতে কেন সর্বপ্রথম রেনেসাঁ শুরু হলো। এবং এখন যেটা আজকে যেটা তোমাদেরকে পড়াবো সেটা হলো ইটালিতে রেনেসাঁর বৈশিষ্ট্য। ইটালীয় রেনেসাঁর বৈশিষ্ট্য। সবকিছুরই বৈশিষ্ট্য থাকে অনেক, সেরকমই আজকে আমরা যেটা পড়ব সেটা হলো ইটালীয় রেনেসাঁর বৈশিষ্ট্য। এখন ইটালীয় রেনেসাঁর প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো মানবতাবাদ। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এটা আমি কিন্তু শুরু করেছিলাম ক্লাসে, তাই না? এটা আমি শুরু করেছিলাম এবং কিছু দূর পড়িয়েছিলাম। তো করোনার যে প্রতিরোধ মানে বিস্তারটা রোধ করার লক্ষ্যে যখন নাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে গেল, তখন আমারও তোমাদের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, এখন আমরা আবার তোমাদেরকে নিয়মিত পাঠদান শুরু করেছি এবং আশা করি তোমাদের সিলেবাস একটা সময় কমপ্লিট হয়ে যাবে। তবে তোমাদের সবার সক্রিয় অংশগ্রহণটা আমি চাই। একটা কথা এখানে একটু বলে রাখি যে তোমরা যারাই জয়েন করবে তারা অবশ্যই তোমাদের রোল নাম্বারটা লিখে দিও। আর আমি যে বিষয়ে যে টপিকটা পড়াবো সেই টপিকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। আমি আজকে ক্লাসে না পারলেও পরবর্তী ক্লাসেও আমি তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করে দিব। সুতরাং আমি চাই যে আমার ক্লাসটা তোমাদের উপকারে লাগুক। কারণ এই যে একটা সমস্যা চলছে দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 3 মাস ব্যাপী করোনা সংকটের মধ্যে আমরা আছি। তো সবারই আসলে মন মানসিকতা খুবই একটু নড়বড়ে, অর্থাৎ দুর্বল আমরা অবস্থায় আছি। এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয় নাই, সুতরাং আমরা একটু টেনশনের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি আর কি। তো আমি বলবো যে আমরা যে ক্লাসটাই করব সেই ক্লাসটা যেন তোমাদের কাজে লাগে, তোমাদের জন্য যেন উপকার হয়, এরকম একটা তোমাদের উপস্থিতি আমি চাই। এবং তোমরা আমাকে যে জিনিসগুলো বুঝতে পারছো না বা প্রশ্ন থাকে তোমাদের, সেটা অবশ্যই তোমরা লিখে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আজকে তাহলে আমি শুরু করছি মানবতাবাদ।
আচ্ছা, রেনেসাঁ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে মানুষের মধ্যে যে মানবতাবাদের সৃষ্টি হয়েছিল। মানবতাবাদ বা হিউম্যানিজম, মানবতাবাদ বা হিউম্যানিজম। এই হিউম্যানিজম, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল? এটা ছিল একটা ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং এই ধর্ম বিষয়ক জ্ঞান চর্চাকে বোঝাতো শিক্ষা। আর তাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে ঈশ্বরের মানে কিভাবে ঈশ্বরের প্রিয় পাত্র পরিণত হওয়া যায়, কিভাবে স্বর্গ লাভ করা যায়। কারণ যে পণ্ডিতেরা তাদের কাছে শিক্ষার জ্ঞান বিতরণ করত, তারা সবসময় এই ধারণাই দিয়েছিল যে মানুষ জন্মের পর থেকে নিয়তই পাপাচার করে যাচ্ছে। এই পাপাচার করার কারণে মানুষের উচিত সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া এবং সবসময় এমন কাজ করা যেটা নাকি স্বর্গ লাভের জন্য প্রয়োজন। অর্থাৎ সবকিছুই ধর্মভিত্তিক। হ্যাঁ, ধর্ম বিষয়ে জ্ঞান লাভ করাটাই তখন একমাত্র মাধ্যম ছিল আর কি। তো রেনেসাঁ পর্বে যেটা চেঞ্জ হয়ে যায়, যে মধ্যযুগীয় অনুশাসন ও বিধিনিষেধ অগ্রাহ্য করে মানুষ তখন স্বাধীন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কোনো কিছু গ্রহণ বা বর্জন করা শিক্ষা লাভ করে। এবং এই মধ্যযুগে বাংলার যে কবি চণ্ডীদাস, চণ্ডীদাসের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। চণ্ডীদাস বলেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কিন্তু রেনেসাঁরও মূল কথা ছিল, রেনেসাঁরও ব্যঞ্জনা ছিল এটাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। এই যে মানবতাবাদীরা, তারা মার্জিত, সুরুচিপূর্ণ ও সুন্দর বাচনভঙ্গি ও লেখার উপরে অত্যন্ত গুরুত্ব দিতেন। আরেকটা যেটা, সেটা হলো প্রাচীন সাহিত্য শিল্প হতে যা কিছু মানব জাতির জ্ঞান বৃদ্ধিতে সহায়ক তা গ্রহণ করে সেই জ্ঞান বিতরণ করাই ছিল তাদের জীবনের একমাত্র লক্ষ্য বা ব্রত। এই কাজ করেছিলেন মানবতাবাদীরা। মানবতাবাদীদের এইসব প্রচার এবং জ্ঞান চর্চা মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, বিশেষ করে তরুণ সম্প্রদায়, তরুণদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এখন আমরা পড়ব এই মানবতাবাদীদের মধ্যে অনেকেই ফেমাস ছিলেন, তার মধ্যে কয়েকজন যারা নাকি বিশেষভাবে উল্লেখযোগ্য, তাদের কথা আমরা আলোচনা করব। ফ্রান্সিস পেট্রাক, লিখেছ তোমরা? ফ্রান্সিস পেট্রাক, সময়কাল হলো 1304 থেকে 1374 পর্যন্ত, 1304 থেকে 1374 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়কাল। আচ্ছা, এখন যে পেট্রাকের কথা বলতে গেলে প্রথমে বলা যায় যে ইতালির যে মানবতাবাদীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি বিখ্যাত ছিলেন। ল্যাটিন ভাষায় তিনি সাহিত্য রচনা করেছেন। তিনি একজন প্রসিদ্ধ কবি ছিলেন। তারপর 14 লাইনের যে ছোট কবিতা, সেটার প্রণেতা হিসাবে তাকে বলা হয়। তিনি 14 লাইনের ছোট কবিতা প্রণেতা হিসাবে বিখ্যাত, অর্থাৎ তাকে 14 লাইনের কবিতার জনক বলা হয়। হ্যাঁ, সনেট বা 14 লাইন। এই 14 লাইনের কবিতা বাংলাদেশেও কিন্তু একজন কবি লিখেছেন, তার নাম তোমরা অবশ্যই জানো, মাইকেল মধুসূদন দত্ত। তিনিও 14 লাইনের এই ছোট কবিতা বা সনেট রচনা করেন। আচ্ছা, এই ফ্রান্সিস পেট্রাকের যে সনেট ও যে প্রেমের কবিতা লে রাইন, তার প্রেমিকা লরা দ্বারা অনুপ্রাণিত ছিল। আর এছাড়া আরেকটা কাব্যগ্রন্থ তিনি রচনা করেন, TRIUMPHS, এটা হলো কাব্যগ্রন্থ। কার কাব্যগ্রন্থ?
পেট্রাকের। এই কাব্যগ্রন্থ কিন্তু তার প্রেমিকা লরা দ্বারা অনুপ্রাণিত ছিল। আচ্ছা, তিনি অনেক কবিতা লিখেন, 400 এর বেশি কবিতা তিনি লিখেছেন। গ্রিক ও ল্যাটিন সাহিত্যের প্রতি তার প্রচন্ড অনুরাগ ছিল। প্রাচীন সাহিত্য আবিষ্কারে তার অগ্রণী ভূমিকা ছিল। তিনি প্রায় 200 পাণ্ডুলিপি তিনি সংগ্রহ করেছিলেন, কালেক্ট করেছিলেন। তো তার মধ্যে রোমান লেখকের যে লেটার্স টু এথেন্স এবং আরেকটা হলো মার্কুস টুলিয়াস সিসেরো, হ্যাঁ, এর পত্রাবলী, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ওই যে প্লেটোর লেখনী তিনি পাণ্ডুলিপিগুলো তিনি সংগ্রহ করেন। আর এছাড়া হুমারের 2টি মহাকাব্য তিনি সংগ্রহ করেছিলেন। অবশ্যই এটা অনুবাদ করেছিলেন তারই শিষ্য বোকাচিও। হ্যাঁ, এইভাবে দেখা যায় তিনি লেখনীর মাধ্যমে, এই লেখার মাধ্যমে তিনি জ্ঞানের ভান্ডার সবার কাছে উন্মুক্ত করার চেষ্টা করেন। পেট্রাকের লেখার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এই প্রেম, ভালোবাসা এবং মানব হৃদয়ের নানা অনুভূতি তিনি তার লেখনীতে প্রকাশ করেছেন। প্রেম, ভালোবাসা এবং মানব হৃদয়ের যে বিভিন্ন ধরনের অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা, মানে কষ্ট ইত্যাদি যে অনুভূতি, সেই অনুভূতির কথা তিনি তার লেখনীতে উল্লেখ করতেন, প্রকাশ করেছেন। আসলে এটা তো সত্যি কথা যে প্রতিটা মানুষেরই, আমরা সবাই ভালোবাসার মধ্যেই আছি। প্রেম ভালোবাসা আমাদের জীবনকে ঘিরে রেখেছে। মনে করো, সন্তান যেমন তার মা বাবাকে ভালোবাসে, মা বাবা তার সন্তানকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকা তারা পরস্পরকে ভালোবাসে। আমরা পৃথিবীর সৌন্দর্যকে ভালোবাসি, ফুল ভালোবাসি, পাখি ভালোবাসি। এভাবে দেখা যায় আমাদের জীবন ঘিরে আছে প্রেম, ভালোবাসা। এবং এই পেট্রাকের লেখনীতে আমরা সেই অনুভূতির একটা প্রকাশ দেখতে পাই। হ্যাঁ, তার রচনার এটা একটা বড় বৈশিষ্ট্য ছিল। তার উদ্দেশ্য ছিল, মানে জ্ঞান সাধনার বড় কৃতিত্ব ছিল এটা, যে তরুণদের মনে নতুন নতুন জিজ্ঞাসা এবং অনুসন্ধিৎসা সৃষ্টি করা। এবং এই অনুসন্ধিৎসা এবং তরুণদের মনে তিনি যে জিজ্ঞাসা, এটা তিনি তাদের মনে করতে পেরেছিলেন, তিনি স্থায়ী আসন গড়ে নিতে পেরেছিলেন। এটার কারণে সেই সময় শত শত তরুণ তার শিষ্যত্ব গ্রহণ করে। তারা যে আগের যে মধ্যযুগীয় বা প্রাচীন যুগীয় যে ধর্মীয় শিক্ষা ছিল, সেই শিক্ষা থেকে বের হয়ে আসে এবং তার এই মানবতাবাদ কে কেন্দ্র করে যে শিক্ষা, সেটার ব্যাপারে তারা আগ্রহী হয়ে ওঠে। এ কারণে দেখা যায় যে সেই তরুণরা যারা নাকি তার শিষ্যত্ব গ্রহণ করেছিল, তাদের অভিভাবকরা অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং এই জন্য পেট্রাককে বিভিন্ন সময় অনেক লাঞ্ছনার শিকারও হতে হয়। তারপরেও তিনি তার জ্ঞান চর্চা এবং মানুষের মাঝে জ্ঞানের যে বিতরণ, সেটা তিনি অব্যাহত রাখেন। কারণ তার উদ্দেশ্য ছিল যে প্রাচীন সাহিত্য এবং শিল্প থেকে যা কিছু মানব জাতির জন্য জ্ঞান বৃদ্ধিতে সহায়ক, তা গ্রহণ করা এবং সেই জ্ঞান বিজ্ঞানকে অন্যদের মাঝে বিতরণ করে দেওয়া। এটাই ছিল পেট্রাকের উদ্দেশ্য এবং পেট্রাক এটাতে অনেকখানি সফল হয়েছিলেন। এই জন্য বলা হয় পেট্রাককে যে তিনি মানবতাবাদী লেখকদের মধ্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছেন। এখন আসবো তারই শিষ্য বোকাচিও। আমরা এতক্ষণ পড়েছি ফ্রান্সিস পেট্রাক, এখন আমরা পড়ব বোকাচিও। তার নাম হলো জিওভান্নি বোকাচিও। জিওভান্নি বোকাচিও তিনিও একজন মানবতাবাদী লেখক ছিলেন। তিনি 1313 সাল থেকে, তার সময়কাল হলো 1313 সাল থেকে 1375 সাল পর্যন্ত। তিনি একজন ইটালীয় মানবতাবাদী ছিলেন এবং যদিও তার জন্ম হয়েছিল প্যারিসে, তার জন্ম
হয়েছিল প্যারিসে, এবং তিনি একজন বিশিষ্ট কবি ছিলেন, তারপরে গল্পকার ছিলেন। তিনি দীর্ঘদিন নেপলস এবং ফ্লোরেন্সে বসবাস করেছেন। তাকে বলা হয় গদ্য সাহিত্যের জনক। কাকে বলা হয়? জিওভান্নি বোকাচ্চিওকে বলা হয় ইতালীয় গদ্য সাহিত্যের জনক। গ্রিক ভাষা তিনি আয়ত্ত করেছিলেন। এটা অবশ্য তার গুরু ফ্রান্সিস পেট্রাকের নির্দেশে তিনি গ্রিক ভাষা তিনি আয়ত্ত করেন, এবং তিনি তার গুরুর নির্দেশে হোমারের যে দুটি মহাকাব্য ইলিয়ড এবং অডিসি, হোমারের মহাকাব্য দুটার নাম হলো ইলিয়ড ও ওডিসি। ইলিয়ড ও ওডিসি এটা ল্যাটিন ভাষায় তিনি অনুবাদ করেন। তো তার সবচেয়ে বিখ্যাত যে গ্রন্থটা, যেটা নাকি 1348 সালে তিনি করেন, 1348 সালে তিনি লিখেন, এটা হলো ডেকামেরন। ডেকামেরন 1348 সালে তিনি ডেকামেরন গ্রন্থটি রচনা করেন। এই ডেকামেরন গ্রন্থটার মূল বিষয়টা ছিল যে সে সময় মানব বিধ্বংসী প্লেগের আবির্ভাব হয়েছিল। সেই প্লেগকে কেন্দ্র করে এই প্লেগের মানব বিধ্বংসী প্লেগের পটভূমিতে এই গ্রন্থটি রচিত। সেটা রচনাকাল হলো 1348 সাল। এই যে এই ডেকামেরন শব্দের অর্থ হলো 10 দিন। 10 দিন। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ডেকামেরন যে গ্রন্থটা তিনি লিখেছিলেন সেটা 1348 সালে তিনি লিখেন ডেকামেরন। এটা অর্থ হলো 10 দিন। এটার পটভূমিটা ছিল যে সে সময় যে মানব বিধ্বংসী প্লেগ রোগের মানে আবির্ভাব হয়েছিল, সেই আবির্ভাব এটার পটভূমি ছিল। তো এখানে একটা খুব সুন্দর কাহিনী অবতারণা করা হয়েছে, যেটা আমি বলবো যে বর্তমানের যে পরিস্থিতি আর কি, করোনা পরিস্থিতি, বিশ্বব্যাপী আমরা যেমন আতঙ্কিত, আমরা খুবই টেনশনের মধ্যে সময় অতিবাহিত করছি। এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয় নাই। আমরা সাবধানে থাকছি, নিরাপদে থাকার চেষ্টা করছি, এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আমরা যেন অতি সত্বর এই করতে পারি, এটাকে উত্তরণের পথ খুঁজে পেতে পারি। তো সেরকমই যে সে সময় এই কাহিনীটাতে এরকম আছে আর কি, ডেকামেরন গ্রন্থটিতে আছে যে 3 জন যুবক আবার 7 জন যুবতী, তারা ফ্লোরেন্সের থেকে, মানে তারা করোনাক্রান্ত ছিল, এবং ফ্লোরেন্স থেকে তারা পালিয়ে গিয়ে একটা খুব মানে প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে আশ্রয় নেয়। এখন জীবনের এই সময়গুলা তারা সুন্দরভাবে অতিবাহিত করতে চায়, সেই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা প্রতিদিন একজন রাজা বা রানী নির্বাচিত হবে এবং তারা গল্প বলবে। হ্যাঁ, সেই গল্পটা মানে 100টা গল্প আছে এই ডেকামেরন গ্রন্থে, এবং 10 জন এটা প্রতিদিন গল্প বলে বিভিন্ন যে সাংস্কৃতিক, তারপরে সামাজিক যে অবস্থা, সেটা এই গল্পগুলোর মধ্যে ফুটে উঠেছে। সবচেয়ে করুণ ব্যাপার যেটা, যে প্রকৃতির কাছে আমরা যে কতটা অসহায়, প্রকৃতির যে কঠিন অবস্থা, সেটার
মধ্য দিয়ে মানুষের যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বটা এই 10 দিন যাবত যে তারা যে গল্পগুলো বলেছে, মানে এটা তো একটা গল্প যে 10 দিন যাবত এরা গল্পগুলো করেছে, 100টি গল্প রয়েছে। সে 100 গল্পে সেই সময়ে প্রকৃতির কঠিন অবস্থার কাছে মানুষের অসহায়ত্বটা তুলে ধরা হয়েছে। এভাবে দেখা যায় ডেকামেরন যে গ্রন্থ, এটা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এভাবে দেখা যায় যে বোকাচিও তার যে লেখনী, সেই লেখনীর দ্বারা মানুষের কাছাকাছি পৌঁছেছিলেন। সাধারণ যে তরুণ সম্প্রদায় বিশেষ করে, বা আধুনিক মন মানসিকতা সম্পন্ন মানুষ যারা, তারা যে আদি মধ্যযুগের যে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা বা প্রাচীন যুগের যে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা, সেটা থেকে নিজেকে উত্তরণের উত্তরণ করতে পেরেছে, এবং ধর্মভিত্তিক শিক্ষার পরিবর্তে তারা আধুনিক যে স্বাধীন ও নিরপেক্ষ দৃষ্টিতে যা কিছু গ্রহণ করা যায়, যা কিছু বর্জন করা যায়, সেই শিক্ষাটা তারা গ্রহণ করেছে। এখন আরেকজনের নাম আমরা উল্লেখ করতে পারি। এটা আমরা পড়িয়েছি কার কথা? আমরা পড়িয়েছি, প্রথম পড়িয়েছি পেট্রা, ফ্রান্সিস পেট্রা, তারপরে পড়িয়েছি গিওভান্নি বোকাচিও, এবং এখন পড়াবো ক্যাস্টিগলিও। ক্যাস্টিগলিয়নের সময়কাল হলো 1378 থেকে 1400 থেকে 1478 থেকে 1529 পর্যন্ত। 1478 থেকে 1529 পর্যন্ত। তিনিও কিন্তু একজন ছিলেন মানবতাবাদী ইতালীয় লেখক ছিলেন, এবং 1578 খ্রিস্টাব্দে তিনি একটা বই রচনা করেন যার নাম হলো দি বুক অফ দি বুক অফ কাটিয়ার। 1518 সালে তিনি দি বুক অফ কাটিয়ার লেখেন। তার মতে যে একজন রাজা বা সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে হলে তাহলে সভাসদদের কিছু গুণাবলী থাকতে হবে, যেটার কারণে একজন রাজা বা সম্রাট তার প্রতি আকর্ষণ বোধ করবে, তার প্রতি প্রীত হবে, খুশি হবে। হ্যাঁ, সেই আদর্শ সভাসদের মান নির্ধারণ কিভাবে করা যাবে? আমি কিভাবে বুঝবো যে তিনি খুব ভালো, তিনি খুব আদর্শ সভাসদ, তিনি একটা যোগ্য সভাসদ? এটা কিভাবে বুঝবো? যে একজন পুরুষ সভাসদকে কি হতে হবে? সুশিক্ষিত হতে হবে, সুদক্ষ ভাষায় সুদক্ষ জ্ঞানের অধিকারী হতে হবে, তারপরে বাচনভঙ্গি হতে হবে অত্যন্ত মার্জিত, এবং শিল্পকলা, তারপরে সঙ্গীত, খেলাধুলা, অস্ত্রচালনা, সবকিছুতে তিনি কি হতে হবে? পারদর্শী। আর আরেকটা জিনিস যেটা হতে হবে সেটা হলো যে নারী সভাসদ যদি থাকে, সেই নারী সভাসদদের প্রতি তার থাকতে হবে কি? মার্জিত ব্যবহার। এটা হবে একজন পুরুষ সভাসদের কেমন হবে তার মান নির্ধারণ। আর একজন নারী সভাসদকে তার এসব গুণগুলো সবই থাকতে হবে, যেমন সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, তারপরে ভাষার ব্যাপারে দক্ষ হতে হবে, তারপরে সুন্দর বাচনভঙ্গি হতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটা হতে হবে সেটা হলো তিনি হবেন কেমন? যে একজন নৃত্যকলায় পারদর্শী। এভাবে তিনি যে আদর্শ সভাসদদের যে মান নির্ধারণ করেন, সেটা সমগ্র ইতালিতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। শুধুমাত্র ইতালিতে না, এটা ইউরোপীয় একটা সামাজিক শিষ্টাচারের গাইড হিসাবে, সামাজিক
সামাজিক শিষ্টাচারের গাইড, সামাজিক শিষ্টাচারের গাইড হিসাবে পরিগণিত হয়েছে। তবে ইতালিতে তো এটা বেস্ট সেলার, মানে এই বইটা দি বুক অফ কাটিয়ার, হ্যাঁ এই বইটা বেস্ট সেলার হয়েছিল, সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল। এভাবে দেখা যায় যে ক্যাস্টিগলিয়ন তিনি 1478 থেকে 1529 সালের মধ্যে তিনি তার লেখনী দ্বারা তিনি তার মানে তার জ্ঞান চর্চার দ্বারা তিনি সাধারণ যে মানুষ, শিক্ষিত তরুণ সম্প্রদায়, তাদেরকে তাদের মানটা আরো উঁচু স্তরে নিয়ে আসার চেষ্টা করেন। এটাও ইতালীয় রেনেসাঁর একটা বৈশিষ্ট্য। এখন এছাড়া আরো অনেক আছে, তাদের মধ্যে ইরাসমাসের নাম খুব উল্লেখযোগ্য। এছাড়া আছে রাবেলাইস, আরেকজনের নাম তোমরা খুব জানো, কে উনি দান্তে। দান্তের একটা বইয়ের নাম বলো তো তোমরা, দান্তের একটা বইয়ের নাম হলো ডিভাইন দান্তে, হ্যাঁ তার সময়কাল হলো 1265 থেকে 1321। দান্তে যে তার লেখা বইটার নাম হলো ডিভাইন কমেডি। আরেকটা বই অবশ্য তিনি লিখেছিলেন যেটা নাকি লা ভিটা নোভা, হ্যাঁ লা ভিটা নোভার মানে ইংরেজি অনুবাদ করা হয়েছে দি নিউ লাইফ। দান্তের একটা উল্লেখযোগ্য কাজ হলো তিনি ইতালীয় কথ্য ভাষায় তিনি সাহিত্য রচনা করেন। কথ্য ভাষা যেমন কি, আমি যদি তোমাকে বলি যে আপনি কি ওই জায়গায় গিয়েছিলেন বা আপনি কি ক্লাসে এসেছেন, হ্যাঁ এটা হবে সাধু ভাষা। আর আমি যদি বলি যে আপনি কি ক্লাসে আসছেন, এটা হবে কথ্য ভাষা বা আঞ্চলিক ভাষাকেও বলা যায়। তিনি ইতালীয় কথ্য ভাষায় তিনি সাহিত্য রচনা করেন। এটা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। তার যে লেখনী এবং চিন্তাধারা সেটা ইতালির রেনেসাঁ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এবং আধুনিক মানে ইতালির ভাষা ও সাহিত্যের জনক তাকে বলা হয়। এটা তার ডিভাইন কমেডি অত্যন্ত একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এভাবে আমরা দেখি যে মানবতাবাদী সাহিত্যিকদের মধ্যে যারা নাকি উল্লেখযোগ্য তাদের মধ্যে একটা বিশিষ্ট স্থান উল্লেখ করে আছেন ফ্রান্সিস পেট্রা, তারপরে বোকাচিও, গিওভান্নি বোকাচিও, ক্যাস্টিগলিয়ন, দান্তে, এছাড়া ইরাসমাস এবং রাবেলাইস, এরা কিন্তু মঠবাসী সন্ন্যাসী ছিল। তো এই যে এতক্ষণ ধরে পড়ালাম, আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা না। তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমার এই কোর্সটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা কোর্স, আর কি পড়তে তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে যে বইগুলো, ইংলিশ অনেক বই আছে, বাংলা ইংরেজি অনেক বই আছে, তার মধ্যে ইংরেজি বই তো আছে। তোমরা বাংলা বইয়ের কথা বললে আমি খুব ফলো করি যেটা নাকি আধুনিক ইউরোপের ইতিহাস, একেএম শাহনওয়াজ এবং মোহাম্মদ আদনান আরিফ সালিম লিখেছেন। আর এছাড়া শ্রী প্রভাতাংশু মাইতি স্যারের লেখা, তারপরে ডক্টর কিরণচন্দ্র চৌধুরী স্যারের লেখা, এনাদের লেখা বইগুলো এই আমাদের এই কোর্সটার জন্য খুবই যুক্তিযুক্ত আর কি। আর আচ্ছা, ইরাসমাসের কথা একটু বলি যেহেতু সময় আছে। যে ইরাসমাসের একটা খুব উল্লেখযোগ্য বই আছে যেটা নাকি প্রেইজ অফ ফলি। ইরাসমাসের যে লেখা বইটা সেটা হলো সবচেয়ে মানে প্রচারিত যে গ্রন্থ আর কি, যে বইটা
প্রেইজ অফ ফলি। এটা এখানে ফলি হলো গিয়ে একজন নারী আর কি, নারী চরিত্র দেখানো হয়েছে। আর প্রেইজ তো তোমরা বুঝতে পারছো কি হবে। আর সেই সময় খ্রিস্টান নারীদের তেমন একটা মানে অন্য চোখে দেখা হতো, তেমন একটা সম্মানের চোখে দেখা হতো না। তো তিনি বলেন যে নারীকে আসলে সম্মান দেখানো প্রয়োজন, কারণ নারী না থাকলে সংসার জীবনের তো বিকাশ হতো না। আর সংসার জীবনের যদি বিকাশ না হতো তাহলে সাহিত্যের বিকাশ কি করে হবে। আর অন্যদিকে যে গির্জায় যে অনুসারীরা তারা কারা হতো, সেই কারণে তিনি মনে করেন যে সভ্যতার বিকাশের ক্ষেত্রে পুরুষের যেমন অবদান আছে নারীরও তেমন অবদান আছে। অর্থাৎ সংসার জীবনের বিকাশ ঘটানোর জন্য নারীর ভূমিকা অনস্বীকার্য। এই জন্য এই প্রেইজ অফ ফলি এটা মানে তার একটা উল্লেখযোগ্য গ্রন্থ, যেটাতে তিনি এই নারীর সম্মানটা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট সোচ্চার হয়েছে নাকি। এইভাবে আমরা লক্ষ্য করি যে ইউরোপীয় যে মানবতাবাদী লেখকরা আছে তারা ইটালিতে জ্ঞান চর্চার জন্য একটা সুন্দর পরিবেশ পেয়েছিলেন, এবং তারা যে জ্ঞান চর্চা করেছিলেন সেই জ্ঞান চর্চায় মানুষ, সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং শিক্ষিত মানুষেরা তারা যে প্রাচীন বা মধ্যযুগীয় যে ধর্মভিত্তিক যে শিক্ষা সেটা ছেড়ে এসে তারা স্বাধীন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছু গ্রহণ করা বা বর্জন করা শিক্ষা গ্রহণ করে। এবং এদের সব কিছুই ছিল মানুষ কেন্দ্রিক, মানবতাবাদী তো মানুষ কেন্দ্রিক, মানুষকে কেন্দ্র করে সব কিছু। এবং প্রাচীন সাহিত্য এবং শিল্প হতে তারা যা কিছু সংগ্রহ করেছেন, যে জ্ঞানটা তারা আয়ত্ত করেছেন সেটা সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার তারা চেষ্টা করেন। এইভাবে দেখা যায় যে ইতালীয় রেনেসাঁর সৃষ্টিতে এই মানবতাবাদী লেখকদের অবদান অনস্বীকার্য। তো আগামী দিন তোমাদেরকে মানবতাবাদী শিল্প মানে শিল্প সৃষ্টিতে যারা নাকি গভীর জ্ঞান রেখেছিল, যথেষ্ট অবদান রেখেছিল, সেই মানবতাবাদী শিল্পীদের কথা, স্থাপত্য শিল্পী বলো, বলো চিত্রশিল্পী বলো, এগুলা সম্পর্কে আমরা আগামী ক্লাসে বলবো। তোমাদের সক্রিয় উপস্থিতি আমাকে ক্লাসের ব্যাপারে আগ্রহী করবে, এবং এটা সত্যি কথা যে এই ক্লাসগুলো তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো আজকে তোমাদের সাথে আমি আর বেশি দূর পড়াচ্ছি না। আগামী যেদিন তোমাদের সাথে আমার ক্লাস থাকে সেদিন ইনশাল্লাহ আমি তোমাদেরকে পুরো জিনিসটা শেষ করব। আর আজকে যেটুকু পড়িয়েছি সেটুকু তোমরা বুঝতে পেরেছো ঠিক মতো? আজকে ক্লাসে কারা কারা আছো আমি রোল নাম্বারগুলো তোমরা অবশ্যই লিখে দিবে, কারণ রোল নাম্বারটাই তোমাদের পার্সেন্টেজ। আর যারা আজকে আমার ক্লাসে আসো নাই তাদেরকে তোমরা একটু জানাবা যে আমি ক্লাস নেওয়া শুরু করেছি। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এরপরে ক্লাস চলতে থাকবে। তোমাদের সাথে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে সিলেবাসটা কমপ্লিট করে দিতে। আমাদের এই সিলেবাসে 1453 সাল থেকে শুরু হয়েছে এবং 1815 সালে গিয়ে শেষ হবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ